প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেই সংক্রান্ত গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। আমরা এর আগের ক্লাসগুলোতে তড়িৎ বিশ্লেষক কোষের সাহায্যে কি করে এসেছি, আমরা সেখানে তড়িৎ শক্তিটাকে বা বিদ্যুৎ শক্তিটাকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এসেছি। কিন্তু যখন আমরা গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ পড়তে যাব, আমরা দেখব যে এখানে তার বিপরীত ঘটনাটা ঘটে। অর্থাৎ খুব সংক্ষেপে যদি বলা হয় যে যেই কোষটাতে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি কিংবা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে তাকেই বলা হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে প্রথমেই আমরা এই সংক্ষিপ্ত ধারণাটা পেয়ে গেলাম যে গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ বলতে আমরা বুঝবো কি সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হবে। এখন আমরা এই গ্যালভানিক কোষের গঠন প্রক্রিয়া নিয়ে একটু আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে গ্যালভানিক কোষে সাধারণত দুটি ভিন্ন মৌল দিয়ে তৈরি দুটি ইলেকট্রোডকে বা তড়িৎদ্বারকে দুটি ভিন্ন পাত্রের তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্যে আংশিকভাবে ডুবানো থাকে। অর্থাৎ গ্যালভানিক কোষে আমরা কি করব, আমরা দুইটি ভিন্ন পাত্রের তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করব। এর আগে তড়িৎ বিশ্লেষণ কোষগুলোতে কিন্তু আমরা কি করেছি, আমরা একটা পাত্রে তড়িৎ বিশ্লেষ্য দেখে এসেছি। এখানে দুটো ভিন্ন পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষ্য রাখবো এবং সেখানে দুটি ভিন্ন মৌল দিয়ে তৈরি যে ইলেকট্রোডটা বা তড়িৎদ্বারটা সেটাকে আমরা আংশিকভাবে ডুবাবো। তড়িৎদ্বার দুটির মধ্যে অধিক সক্রিয় ধাতুর ইলেকট্রোড বা তড়িৎদ্বারকে বলা হচ্ছে অ্যানোড, আর কম সক্রিয় ধাতুর ইলেকট্রোডকে আমরা বলছি ক্যাথোড। এখানে এই ঘটনাটা তড়িৎ বিশ্লেষণ কোষের সাথে এখানকার পার্থক্যটা কোথায়? তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা দেখে এসেছি যে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকছে সেটাই হচ্ছে অ্যানোড, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড। কিন্তু এখানে ঘটনাটা ভিন্ন, এখানে বাহ্যিকভাবে কোনো ব্যাটারি আমরা সংযোগ করব না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা অ্যানোড কিংবা কোনটা ক্যাথোড? এখানে বলা হচ্ছে যে অধিক সক্রিয় ধাতু এটাকে আমরা বলবো অ্যানোড, আর কম সক্রিয় ধাতু এটাকে আমরা বলবো ক্যাথোড। পরবর্তী উচ্চতর শ্রেণীতে তোমরা একটা ধারণা পড়বে, সেটা হচ্ছে প্রমাণ জারণ বিভব। তাহলে যার প্রমাণ জারণ বিভবের মানটা বেশি হবে সেই হবে অ্যানোড, আর যার প্রমাণ জারণ বিভবটা কম হবে সে হবে ক্যাথোড। যেমন খুব সংক্ষেপে আমি যদি বলি, এখানে জিঙ্কের প্রমাণ জারণ বিভবটা হচ্ছে +0.76 ভোল্ট, আর কপারের প্রমাণ জারণ বিভবটা হচ্ছে -0.34 ভোল্ট। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে কপার এবং জিঙ্কের মধ্যে জিঙ্কের প্রমাণ জারণ বিভবটা বেশি, সেজন্য জিঙ্ক হবে অ্যানোড এবং কপার হবে ক্যাথোড। অর্থাৎ যে দুইটি ভিন্ন মৌল নিয়ে আমরা এই গ্যালভানিক কোষটাকে বানাবো সেখানে দেখব যে দুটি মৌলের প্রমাণ জারণ বিভবের তারতম্য রয়েছে এবং যে সেখানে যেটার মানটা বেশি সেটাই হবে আমার অ্যানোড এবং অপরটা হবে ক্যাথোড। তুমি এখানে অ্যালুমিনিয়াম তার সাথে আয়রন নিয়েও কাজ করতে পারো, কিংবা জিঙ্কের সাথে অ্যালুমিনিয়াম নিয়েও কাজ করতে পারো। অর্থাৎ তুমি গ্যালভানিক কোষ যে কোনোভাবে বানাতে পারো, কিন্তু সেখানে অবশ্যই একটা বেশি সক্রিয় ধাতু থাকবে আর একটা তুলনামূলক কম থাকবে। এবার আমরা পরের পয়েন্টটাতে চলে যাই। পরের পয়েন্টটাতে বলা হচ্ছে যে কোনো তড়িৎদ্বার যেই ধাতু দিয়ে তৈরি সেই ধাতুর তড়িৎদ্বারকে এমন একটি তড়িৎ বিশ্লেষের মধ্যে রাখতে হবে যেন তড়িৎ বিশ্লেষের মধ্যে সেই ধাতুর আয়নটা থাকে। এটা কিরকম? অর্থাৎ আমরা যদি জিঙ্কের তড়িৎদ্বার ব্যবহার করি তাহলে আমাকে তড়িৎ বিশ্লেষটাও হতে হবে কি জিঙ্কেরই কোনো একটা যৌগ, সেটা জিঙ্ক সালফেট হতে পারে কিংবা জিঙ্ক কার্বনেট হতে পারে, জিঙ্ক ক্লোরাইড হতে পারে। এই ধরনের ঘটনাটা আমরা খেয়াল করবো একটু পরেই। আবার কপারের যদি তড়িৎদ্বার আমরা ব্যবহার করি সেখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে অবশ্যই কপারের কোনো একটা যৌগকে ব্যবহার করব। তাহলে আমরা গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষে চলে আসছি। এখানে উদাহরণ হিসেবে যেটা বলছিলাম একটু আগে, যে কপার ধাতুর দ্বন্দ্ব দিয়ে আমরা যখন তড়িৎদ্বারটা তৈরি করছি বা তড়িৎদ্বার কপারের ব্যবহার করছি, সেক্ষেত্রে এখানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষের কথা বলা হচ্ছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এখানে কে রয়েছে, কপার সালফেট, তার মানে কপার আয়ন এবং সালফেট আয়ন। আর এই তড়িৎদ্বারটা হচ্ছে কপারের তৈরি, যেটাকে আমরা বলছি এখানে কপার পাত। এরপরে আমরা অন্য আরেকটা যখন দেখব, এখানে বলা হচ্ছে কি
আবার জিঙ্ক ধাতুর দণ্ড দিয়ে যখন আমরা তড়িৎদ্বার তৈরি করছি, ওই দণ্ডটাকে আমরা কোথায় ডোবাবো? জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষের দ্রবণে রাখা হবে। অনেকে প্রশ্ন করতে পারো যে এটা কি আসলে ফিক্সড যে জিঙ্ক যখন তড়িৎদ্বার তখন জিঙ্ক সালফেটই লাগবে? না, এটা নেসেসারি না। এখানে আমরা জিঙ্কের অন্যান্য কোনো একটা যৌগের তড়িৎ বিশ্লেষও রাখতে পারি। এরপরে আমার কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে এই দুটি তড়িৎদ্বারকে আমরা তার দিয়ে সংযুক্ত করব। অর্থাৎ এখানে আমরা যে দেখতে পাচ্ছি দুটি তড়িৎদ্বার, একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে কপার, তাদেরকে আমরা ধাতব একটা তার দিয়ে সংযোগ করব এবং এই সংযোগের ফলেই কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে এই তারটা দিয়ে, এই ধাতব তারটা দিয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তার মানে বিদ্যুৎ প্রবাহটা আমরা পেয়ে যাব। অর্থাৎ এখানে তুমি যদি কোনো একটা বাল্ব রেখে দাও, সেটা জ্বলে উঠবে। এখানে আরেকটা জিনিস সংযোগ করা হয়, সেটা হচ্ছে লবণ সেতু। এই লবণ সেতুর কাজটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে একটু সংক্ষেপে আমরা দেখিয়ে দেব। এখানে দুটি তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্যে ইউ আকৃতির লবণ সেতু স্থাপন করা হয় এবং এই ইউ আকৃতির একটা বাঁকানো কাঁচ নলে আমরা পটাশিয়াম ক্লোরাইড লবণের দ্রবণ থাকে। এখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণের দ্রবণ মূলত রাখা হয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের এখানে কি সেই ইউ আকৃতির বাঁকানো কাঁচনল, যাকে আমরা বলছি লবণ সেতু। তাহলে এবার আমরা এই গ্যালভানিক কোষের বিশেষ একটা কোষ, যেটা হচ্ছে ড্যানিয়েল কোষ, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জন ফ্রেডরিক ড্যানিয়েল 1836 সালে এই কোষটা প্রথম আবিষ্কার করেন এবং তার সম্মানে বা তার নাম অনুসারে এই কোষকে ড্যানিয়েল কোষ বলা হয়ে থাকে। এই গ্যালভানিক কোষের একটা কোষ হচ্ছে ড্যানিয়েল কোষ। এরকম আরো অসংখ্য কোষ রয়েছে যেখানে আমরা দেখতে পাবো গ্যালভানিক কোষ আসলে কিভাবে কাজ করে, কিন্তু তোমাদের সিলেবাসে মূলত ড্যানিয়েল কোষটা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করছি। তাহলে ড্যানিয়েল কোষের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে একটা কাঁচের কিংবা চীনামাটির পাত্রে আমরা দেখতে পাচ্ছি কপার সালফেটের দ্রবণ এবং সেখানে তড়িৎদ্বার হিসেবে কপারের দণ্ডকে বা কপারের পাতকে ডোবানো হয়েছে এবং এখানে বলে দিচ্ছি কপার ক্যাথোড। কিভাবে বুঝলাম, তাই না? একটু পরেই আসছি। এখানে দেখো অপর আরেকটা কাঁচ কিংবা চীনামাটির পাত্রে জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষ্য এবং সেখানে জিঙ্ক পাত বা জিঙ্ক দণ্ড ডোবানো আছে। তার মানে এখানে জিঙ্কটা হচ্ছে কি আমার তড়িৎদ্বার এবং এটাকে আমি বলছি অ্যানোড। তাহলে এখানকার ঘটনাটা আসলে কি রকম? কেন আমি জিঙ্ককে অ্যানোড বলছি, কেন আমি কপারকে ক্যাথোড বলছি, এর কারণটা কি? একটু আগেই আমরা বলে আসছিলাম যে দুটো ধাতুর মধ্যে যেটা সবচেয়ে বেশি সক্রিয় হবে সেটাকে আমরা বলবো অ্যানোড এবং অপরটাকে বলবো ক্যাথোড। এছাড়াও আমি তোমাদেরকে প্রমাণ জারণ বিভবের কনসেপ্টটা এনে বুঝিয়েছি যে কাকে আমরা অ্যানোড বলবো, কাকে আমরা ক্যাথোড বলবো। এখানে যদি জিঙ্কের সাথে আমি কপার ব্যবহার না করে জিঙ্ক এবং জিঙ্কের তুলনায় অন্য আরেকটা বেশি সক্রিয় ধাতুকে ব্যবহার করতাম, তখন কিন্তু জিঙ্ক আর অ্যানোড থাকতো না। সে যেহেতু সেই অন্য ধাতুর সাপেক্ষে কম সক্রিয়, সে হয়ে যেত ক্যাথোড আর ওই অন্য ধাতুটা হয়ে যেত অ্যানোড। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের কাজটা কি মূলত? এখানে একটা ধাতব তার দিয়ে আমরা কি করব? তড়িৎদ্বার দুইটাকে সংযুক্ত করব। অর্থাৎ একটু আগে তোমরা দেখে এসেছিলে সাধারণভাবে আমি যখন গ্যালভানিক কোষ বোঝাচ্ছিলাম, তারই একটা স্পেশাল এখানে আমরা পড়ছি, সেটা হচ্ছে ড্যানিয়েল কোষটা। যখন এই ধাতব তার দিয়ে আমরা সংযুক্ত করলাম দুইটা তড়িৎদ্বারকে, এখন কি ঘটনা ঘটবে? আমি যদি এখানে একটা বাল্ব রাখি, এই বাল্বটা জ্বলে উঠছে এবং এখানে আমরা একটা অ্যানিমেশন দিচ্ছি। খেয়াল করে দেখো এই অ্যানিমেশনটা কি বোঝাচ্ছে মূলত, এবং খেয়াল করে দেখো এখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন সৃষ্টি হয়ে গেছে। এই ঘটনাটা কি ঘটছে, এই ঘটনাটা আমাদেরকে খুব ভালো মতন বুঝতে হবে, তাহলেই আমি বুঝবো যে ড্যানিয়েল কোষ মূলত কিভাবে কাজ করে। এখানে খেয়াল করে দেখবে যে আমাদের এখানে মূলত কি ঘটনাটা ঘটে। জিঙ্ক তড়িৎদ্বারে জিঙ্কের এই যে জিঙ্ক আয়নটা, এটা কিভাবে সৃষ্টি হচ্ছে মূলত। এখানে যে ঘটনাটা ঘটে বা যে বিক্রিয়াটা ঘটে সেটাকে আমি একটু খুব সংক্ষেপে দেখাবো। অ্যানোডের কথাই যদি বলি, আমি একটু আলাদা করে লিখে দেখাই। অ্যানোডে এখানে কি ঘটনা ঘটবে? এই জিঙ্ক দণ্ডের যে জিঙ্ক পরমাণুগুলো রয়েছে তারা প্রত্যেকে দুটি করে ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হবে, তাই তো? এখন জিঙ্ক আয়নে পরিণত হলে সেই জিঙ্ক আয়নটা এই দণ্ডের গায়ে আর লেগে থাকবে না। সে কি করবে? তার দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক যে আয়নটা সেটা আমাদের তড়িৎ বিশ্লেষণের দ্রবণে চলে আসবে।
এবং এরকম অসংখ্য জিঙ্ক পরমাণু এই দণ্ডটাতে রয়েছে, সবাই যদি এরকম দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এই দ্রবণে চলে আসে জিঙ্ক আয়নগুলো, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে এই দণ্ডটা অর্থাৎ জিঙ্ক দণ্ডটা অনেকগুলো ইলেকট্রন এখানে চলে আসবে, তাই তো? অসংখ্য ইলেকট্রন সেখানে চলে আসছে। সেই জন্য এই তড়িৎদ্বারটা অর্থাৎ জিঙ্কের তড়িৎদ্বারটা কিংবা অ্যানোডটা এখানে ঋণাত্মক চার্জ যুক্ত হয়ে যাবে, এবং সেজন্যই বলা হয়ে থাকে যে গ্যালভানিক কোষে আমাদের অ্যানোডটা হয় ঋণাত্মক তড়িৎদ্বার। কিন্তু তোমরা তড়িৎ বিশ্লেষণ কোষে দেখে এসেছো আমাদের অ্যানোড কি ব্যাটারির পজিটিভ প্রান্ত বা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, বিধায় তাকে আমরা কি ধনাত্মক তড়িৎদ্বার বলি। শুধুমাত্র গ্যালভানিক কোষে এই ঘটনাটা ঘটে বলে আমাদের অ্যানোডটা হয়ে যায় কি ঋণাত্মক। এবার এই ইলেকট্রন দুইটা তড়িৎদ্বার দুইটিকে যে তার দিয়ে সংযোগ করা হয়েছে সেই তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলে যায়, অর্থাৎ এই পথ দিয়ে চলে গিয়ে এখানে চলে আসছে। তাহলে কি ঘটনা ঘটলো? জিঙ্কের তড়িৎদ্বারে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে জিঙ্ক পরমাণুটা জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে। তার মানে আমাদের তড়িৎদ্বারটাতে অ্যানোডে সেখানে জারণ বিক্রিয়াই ঘটছে, যেটা আগে আমরা দেখে এসেছি। তার মানে এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে জারণ। এবার জিঙ্ক অ্যানোড থেকে যে দুটা করে ইলেকট্রন আসলো তারা কোথায় প্রবেশ করলো? তারা কিন্তু কপার তড়িৎদ্বারে প্রবেশ করলো, তাই তো? এবার এই কপার তড়িৎদ্বারে যে ইলেকট্রনগুলো চলে এসেছে জিঙ্ক দণ্ড থেকে কিংবা জিঙ্ক তড়িৎদ্বার থেকে, সেই ইলেকট্রনগুলোর কি ঘটবে? তাদেরকে কে গ্রহণ করবে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কপার সালফেট দ্রবণ রয়েছে। কপার সালফেট দ্রবণে কে কে রয়েছে? কপার আয়ন এবং সালফেট আয়ন, তাই তো? জিঙ্ক অ্যানোড থেকে যে ইলেকট্রনগুলো আসলো, যে দুইটি করে ইলেকট্রন আসলো, এই ইলেকট্রন দুটি কে গ্রহণ করবে? কপার সালফেটের যে কপার আয়নটা রয়েছে অর্থাৎ এই যে কপার 2+, সে দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে। তাহলে আমি যদি এখানে ক্যাথোডের বিক্রিয়াটা দেখাই, তাহলে ক্যাথোডে কি ঘটনা ঘটছে? তড়িৎ বিশ্লেষের কপার আয়ন নতুন আসা দুটি ইলেকট্রনকে গ্রহণ করে এখানে কপার ধাতুতে কিংবা কপার পরমাণুতে পরিণত হচ্ছে, এবং এখানে যেহেতু ইলেকট্রনের গ্রহণ ঘটছে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে বিজারণ, তাই তো? এবং কপার তড়িৎদ্বার এখানে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে বিবেচিত হচ্ছে, তোমরা ইতিমধ্যেই জেনে এসেছো। তাহলে আমাদের এখানে অ্যানোডটা নেগেটিভ আর ক্যাথোডটা কি পজিটিভ, তাই তো? তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এবার আমরা দেখলাম যে অ্যানোডে জিঙ্ক ইলেকট্রন দান করছে, এই জন্য অ্যানোডে জারণ বিক্রিয়াটা হচ্ছে, এবং শুধুমাত্র এই ইলেকট্রনটা দান করলে কি আমার বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে? না, কিন্তু এই ইলেকট্রনটা কাউকে বা ইলেকট্রনগুলো কাউকে গ্রহণ করা লাগবে। এখন ক্যাথোড তড়িৎদ্বারে আমরা দেখতে পাচ্ছি কি জিঙ্কের দান করে দেওয়া যে ইলেকট্রনটা সেটা কপার আয়ন গ্রহণ করছে, করে সেখানে বিজারণ বিক্রিয়া সংগঠিত হচ্ছে। আর বলা যেতে পারে যে আমাদের এখানকার অ্যানোডে অর্ধেক বিক্রিয়াটা ঘটছে আর ক্যাথোডে বাকি অর্ধেক বিক্রিয়াটা ঘটছে। এই জন্যই আমরা এই জিনিসটাকে একটা স্পেশাল নাম দিয়েছি। কি সেটা? আমরা একটু পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে লবণ সেতুর বিষয়টা আনা হচ্ছে যে পাত্র দুটির মধ্যে আমরা দ্রবণের মধ্যে যে সংযোগ স্থাপনের জন্য চিত্রের এই ছবিটার মতন আমরা কি করছি, একটা ইউ আকৃতির উল্টানো লবণ সেতু দ্রবণের মধ্যে প্রবেশ করাচ্ছে। তো লবণ সেতুর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি পরবর্তী ক্লাসে করব, আজকের ক্লাসের শুরুতেও সেটা বলেছি। তাহলে খেয়াল করে দেখো, অ্যানোডের জারণ যে অর্ধ বিক্রিয়া কেন বলছি? অ্যানোডের যে অর্ধেক বিক্রিয়াটা ঘটলো সেটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া, আর ক্যাথোডের যে অর্ধেক বিক্রিয়া ঘটলো সেটাকে বলবো আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া। কেন জারণ এবং বিজারণ কথাটা আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্যাথোডের বিজারণ বিক্রিয়ায় কি ঘটবে? জিঙ্কের ছেড়ে দেওয়া ইলেকট্রন কপার আয়ন গ্রহণ করে কপার ধাতুতে কিংবা কপার পরমাণুতে পরিণত হবে। অ্যানোড থেকে এরপরে আমরা অ্যানোড এবং ক্যাথোড মিলিয়ে আমরা যখন সামগ্রিক কোষ বিক্রিয়াটা দেখব সেটা দেখতে হবে এরকম। তাহলে এখানে কি ঘটনা ঘটলো একটু খেয়াল করে দেখো। এখানে আমরা শুধুমাত্র উপরের বিক্রিয়া দুটোকে একসাথে যোগ করে দিয়েছি, অর্থাৎ এখানে যদি আমি একটা দাগ দিয়ে উপরের দুটি বিক্রিয়াকে যোগ করে দেই, এখানে আমাদের উৎপাদের দিকে রয়েছে দুটি ইলেকট্রন, তার মানে আর এইদিকে দুটি ইলেকট্রন কাটাকাটি হয়ে গেল। তাহলে জিঙ্ক আর কপার 2+ এদিকে যোগ হবে, আর জিঙ্ক আয়ন এবং কপার এদিকে যোগ হবে। এটাই হচ্ছে আমাদের সামগ্রিক কোষ বিক্রিয়াটা।
তাহলে একটু আগে যেটা বলছিলাম যে অ্যানোডের বিক্রিয়াকে আমরা বলবো কি জারণ অর্ধ বিক্রিয়া, আর ক্যাথোডের বিক্রিয়াটাকে বলা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। কোষ বিক্রিয়া যেহেতু ক্যাথোডের বিক্রিয়া আর অ্যানোডের বিক্রিয়ার যোগফল, তাহলে পুরো কোষ বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, পুরো কোষ বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া। আর এখানে অ্যানোড থেকে ইলেকট্রন তারের মধ্যে দিয়ে ক্যাথোডে প্রবেশ করে, অর্থাৎ তারের মধ্যে দিয়ে ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে বিদ্যুৎ শক্তিটা উৎপন্ন হচ্ছে। তার মানে গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যেটা কি সম্পূর্ণরূপে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষের উল্টাটা। তাহলে চলো আমরা খুব সংক্ষেপে এবার একটু পার্থক্যটা দেখে ফেলি তড়িৎ বিশ্লেষ্য কোষের আর গ্যালভানিক কোষের। আমি পূর্বে যেটা বলে এসেছি যে কোষটাতে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হচ্ছে তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলা হচ্ছে। কারণ আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষে দেখে এসেছি আমরা বাহির থেকে ব্যাটারি সংযুক্ত করছি, তার মানে বিদ্যুৎ শক্তি আসছে, এবং এই বিদ্যুৎ শক্তিটাই কি করছে? আমাদের ভিতরে রাসায়নিক বিক্রিয়াটা ঘটাচ্ছে, যেটা তোমরা এর আগের ক্লাসগুলোতে দেখে এসেছো। গ্যালভানিক কোষে উল্টো ঘটনাটা ঘটে, যে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক চার্জযুক্ত এবং ক্যাথোড ঋণাত্মক চার্জযুক্ত। এর কারণটা কি? কারণ ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকে সেটাই হয় অ্যানোড, আর ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড। তার মানে ব্যাটারির সংযোগের প্রকৃতি অনুযায়ী আমরা অ্যানোড ক্যাথোডের চার্জ যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক পাই। কিন্তু আমাদের গ্যালভানিক কোষে অ্যানোডটা ঋণাত্মক চার্জযুক্ত হয় এবং ক্যাথোডটা সেখানে ধনাত্মক চার্জযুক্ত হয়। এখানে বানানটা একটু ভুল এসেছে, ক্যাথোড। তাহলে কেন অ্যানোডটা ঋণাত্মক হচ্ছে? আমরা কি খেয়াল করেছিলাম? জিঙ্ক পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে আসছিল, তখন তার ছেড়ে দেওয়া যে ইলেকট্রনগুলো সেটা কি দণ্ডের গায়ে লেগেছিল, এবং সেজন্যই অসংখ্য ইলেকট্রন থাকায় সেই দণ্ডটা বা তড়িৎদ্বারটা ঋণাত্মক চার্জযুক্ত হয়েছে। এবং খেয়াল করে দেখবে কি, আমাদের গ্যালভানিক কোষে আমরা কিন্তু বাহ্যিকভাবে কোনো ব্যাটারি সংযুক্ত করি না। এটা গেল। এরপরে কোনো মৌল বা যৌগ উৎপাদন, ইলেকট্রোপ্লেটিং, ধাতু বিশোধন ইত্যাদি কাজে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করে থাকি। এই ব্যবহারগুলো আমরা গত ভিডিও ক্লাসে দেখেছি। আর গ্যালভানিক কোষ তাহলে কোথায় ব্যবহার করা হয়? তড়িৎ শক্তি উৎপাদন করার যন্ত্র, যেমন ব্যাটারি তৈরি করব আমরা যখন, তখন গ্যালভানিক কোষ ব্যবহৃত হয়। তার মানে যেহেতু তুমি বুঝতেই পারছো যে এখানে কি আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটিয়ে এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি। এবং ব্যাটারি কি কাজ করে? মূলত ব্যাটারিতে আমরা যখন ব্যাটারি সংযুক্ত করি কোনো একটা ইলেকট্রিক সামগ্রীর সাথে, যেমন পূর্বে অনেক গ্রামাঞ্চলে বাসাবাড়িতে বিদ্যুৎ ছিল না, তখন আমরা কি ব্যাটারি ব্যবহার করতাম। সেখানে কি ঘটনা ঘটতো? সেখানে আমরা ব্যাটারি থেকে বিদ্যুৎ পেতাম। কিভাবে পেতাম? এই ব্যাটারির মধ্যে রাসায়নিক বিক্রিয়াটা সংগঠিত হতো, যেটার মাধ্যমে আমরা কি পেতাম? বিদ্যুৎ শক্তি পেতাম। তার মানে সেটা কি একটা গ্যালভানিক কোষ হিসেবে কাজ করতো। তার মানে বিদ্যুৎ শক্তি উৎপাদন করার যন্ত্র অর্থাৎ ব্যাটারি তৈরিতে আমরা গ্যালভানিক কোষ ব্যবহার করে থাকি। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব গ্যালভানিক কোষের তড়িৎদ্বার নিয়ে, এবং কিভাবে গ্যালভানিক কোষে অ্যানোড এবং ক্যাথোড আমরা শনাক্ত করব সেটা নিয়ে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।